ও আমার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন সেটাকে পুরোপুরি ডিনাই করছে। ও সেটা পুরোপুরি ডিনাই করছে। ওর যে আরেকটা গার্লফ্রেন্ড আছে, এই যে দুর্বা সেন বলে, আমার সেটা জানা ছিল না। আমি শুধু জানতাম যে ওর ডিভোর্স কেসটা চলছে দিল্লিতে ওর সাথে দেখা করার জন্য ওর ফ্ল্যাটে 104 সাউথ অ্যাভিনিউ ফ্ল্যাটে যেটা ও থাকে। ও আমাকে রিসিভও করতে আসে এবং সেই থেকেই আমাদের ফিজিক্যাল রিলেশনশিপটা তখন স্টার্ট হয় অ্যাট দ্যাট টাইম। আমাকে ও ইউজ করেছে। তারপরে প্রতিদিনই সে আমায় বিয়ে করছে, প্রতিদিনে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। ও আমাকে 2.5 লাখ রুপিস আমার অ্যাকাউন্টে এই 2 দিন আগে ও ট্রান্সফার করেছে অ্যাজ আ কম্পেনসেশন ফর হ্যাভিং আ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ হিম। নমস্কার দর্শক বন্ধুরা, ইনি হলেন নম্রতা দত্ত। হ্যাঁ, বালুরঘাটের সেই তরুণী, যে তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার মাসের পর মাস যৌনতা বা সহবাস করেছিল আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং এই তরুণী যখন তাকে বিয়ের প্রস্তাব দেয় যে লাগাতার আমার সঙ্গে যে এই যৌন সহবাস হয়েছে, আমাকে যে প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রতিশ্রুতির পরিবর্তে যে বিয়ের যে কথা ছিল, সেই বিয়ের প্রস্তাব যখন দেয়, বিয়ের কথা যখন তোলে, তখন তার মুখ বন্ধ করতে এই গুণধর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 2.5 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন। তা আপনারা শুনলেন তরুণীর মুখে। এটা অনেক পুরনো ভিডিও, কিন্তু পরবর্তীতে সেই তরুণী, অর্থাৎ এই যে বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়ে 2.5 লক্ষ টাকা তার মুখ বন্ধ করে দেওয়ার কারণে পরবর্তীতে সেই তরুণী এফআইআর করেছিল, মামলা দায়ের করেছিল। কিন্তু তদানীন্তন বাম সরকারের বদান্যতায় সেই মামলা ধামাচাপা পড়ে গিয়েছিল। এবং পরবর্তীতে আপনারা জানেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল পরিবর্তন এবং তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে এই তরুণীর উপরে প্রেসার ক্রিয়েট করতে শুরু করে ও তাকে প্রাণে মারার ধমকি দেয়, যার ফলে এই তরুণী পরবর্তীতে আর এই মামলা নিয়ে বা এই বিষয় নিয়ে আগায়নি। কিন্তু বর্তমানে সেই তরুণী, বালুরঘাটের সেই নম্রতা দত্ত, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এক নারীর সঙ্গে, এক 70 ঊর্ধ্ব নারীর সঙ্গে এই যে কপটতা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার দল থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে, তার কাছ থেকে তার দলের টিকিট নিয়ে নির্বাচিত হয়ে আজকের যেভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে দুটুকরো করে দিল, সেই আরও এক নারীর সঙ্গে তার এই কপটতা, ছল চাতুরতা ও এই বেইমানির কারণে তিনি তার মামলা আবার রিওপেন করতে চায়। অর্থাৎ বালুরঘাটের নম্রতা দত্ত তার সেই বিগত দিনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা মামলা রিওপেন করতে চায় এবং তিনি সেই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে চায়, অর্থাৎ সর্বোচ্চ আদালতের কাছে। আর যে ইঙ্গিতটা, যে আওয়াজটা গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধর্ণা মঞ্চে ওয়াই চ্যানেলে। কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে, আসলে এই অতি বিপ্লবী তৃণমূল গুলো কিছুই নয়, এগুলো চোরস্য চোর, জেনে রাখবেন। এরা এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে। বালুরঘাটের কেস না উঠলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব রেপ কেসে। অর্থাৎ পুরো বিষয়টা জমে ক্ষীর হতে চলেছে। আগামী দিনে আমরা দর্শক হিসাবে তা পরতে এনজয় করব। আর এই কারণে আজকের আমরা আমাদের প্রতিবেদনের থাম্বনেল দিয়েছি সুখ শৈল না কপালে। অতি কপটতা ও চালাকি করে আজকের এই যে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হলো, আর তারপরে এই যে তার বিগত দিনের কেচ্চা কাহিনীর মামলা সুপ্রিম কোর্টে যাবে, তেমনটা শোনা যাচ্ছে বা তেমনটা জানা যাচ্ছে। তার থেকে তো জানা যাবে পশ্চিমবাংলার জনগণ আগামী দিনে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি, আমাদের বিরোধী দলনেতা কি, তার কেচ্চা কাহিনী কি, তার ক্যারেক্টার কি, তা পরতে জানতে পারবে। এবং ঋতব্রত বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, কেবলমাত্র এখানে শেষ নয়, এটা তো শুধুমাত্র টেলার। আমি আগামী দিনে একেবারে খুঁজে বার করে আনবো আপনার আরও গোপন তথ্য, গোপন ভিডিও। আমি যোগাযোগ করছি INTTUC নেতাদের সঙ্গে। আপনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কি ঘাপলা, কি ঘোগলা করে সৎসততার প্রতীক হয়েছেন, আজকের বিপ্লবী কথাবার্তা বলছেন, আপনার সেই সমস্ত খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরে জনগণের সামনে আমি পরিবেশন করবে। তো যাই হোক, সেটা তো একটা পার্ট। কিন্তু আজকের এই যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা নতুন তৃণমূল, আসলে তো ওটা তৃণমূল নয়, ওটা শুভেন্দুবাবুর বি টিম। তো যাই হোক, যা গঠন হলো,
তাতে আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মাথা ব্যথা দূর হলো। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা গা ঝাড়া হয়ে গেল, অর্থাৎ একেবারে তারা নিশ্চিন্ত হয়ে গেল, তাদের মাথা থেকে দুশ্চিন্তা দূর হলো। কারণ এই যে নির্বাচনী হার, তাতে যে 80 জন বিধায়ক জয়লাভ করেছিল, আর সেই জয়লাভের পরে অর্থাৎ দল হেরে ক্ষমতার বাইরে বেরিয়ে যাওয়ার পরে এই 80 জন জয়ী বিধায়কের মধ্যে দিয়ে কেউ বিপ্লবী, কেউ বেশিরো, কেউ আবার একে মানতে রাজি ওকে মানতে রাজি নয়, কেউ বলছে সবটাই মুখ বুঝে সহ্য করছি। এই যে জলঘোলা পলিটিক্সটা চলছিল গত 1 মাস ধরে, সেই জলঘোলা পলিটিক্সের আজকের অবসান ঘটে গেল। একেবারে এক কথায় যাকে বলে দেরাজ পরিষ্কার হয়ে গেল, ধীরে জেরাজ পরিষ্কার হয়ে গেল। আর এটা হওয়া খুব তৃণমূল কংগ্রেসের জন্য দরকার ছিল এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জন্য দরকার ছিল। কারণ জিতেছে 80 জন বিধায়ক, ডাকলে আসছে 20 জন, এ বসা ঘরে ও তাকে মানতে রাজি নয়। কর্মীরা ধন্দে পড়ে যাচ্ছিল, কর্মীরা দ্বিধায় পড়ে যাচ্ছিল। আসলে তারা আগামী দিনে কাদের নেতৃত্বে কাকে তার এলাকায় নেতা বলে মানবে, কাকে বিশ্বাস করবে, কাকে তার মনের কথা বলবে বা কার পিছনে দাঁড়িয়ে তারা আন্দোলন করবে, লড়াই করবে, সেই জায়গা থেকে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। আর ঠিক সেই জায়গার অবসান ঘটিয়ে দিল আজকের শুভেন্দু অধিকারী। তিনি একেবারে সুকৌশলে এই যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দুটুকরো করে দিল। তাতে আমি বলবো তৃণমূল কংগ্রেসের আগামী দিনে জয়ের রাস্তা, তৃণমূল কংগ্রেসের আগামী দিনে ঘুরে দাঁড়ানোর রাস্তা একেবারে প্রশস্ত হয়ে গেল। সেটা একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। আপনারা জানেন, যারা গ্রামের দিকে বসবাস করেন, গাছ মুড়িয়ে দিলে বা যেটাকে বলে নিড়িয়ে দিলে গাছে ফল ভালো হয়। যেমন ধরুন তাল গাছ, খাজুর গাছ, ডাব গাছ, লিচু গাছ, এই সমস্ত গাছে যদি পাতা ছেঁটে দেওয়া হয় বা মুড়িয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তী সিজনে তার ফল ভালো হয়। আর আজকে তৃণমূল কংগ্রেস থেকে এই যে ডালপালা ছেঁটে বেরিয়ে গেল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে এই মুড়িয়ে পরিষ্কার হয়ে গেল, তাতে আমি একজন, আমার এই যে ছোট্ট অভিজ্ঞতা সাংবাদিকতার জীবনে এবং বিগত দিনের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বিধানসভার যে পলিটিক্স আমি স্টাডি করেছি, তা থেকে দিনের আলোর মতো আমি পরিষ্কার স্পষ্টভাবে আপনাদের জানিয়ে দিতে পারি, আগামী দিনে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আবার ঘুরে দাঁড়ানোর রাস্তা স্পষ্ট পরিষ্কার হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের জয়ের নতুন রাস্তা তৈরি হয়ে গেল। এবারে প্রশ্ন হচ্ছে, যে অ্যালিগেশন বা যে অভিযোগগুলো তুলে এই যে বিপ্লবী বিধায়করা দল ছাড়লো, তার কতটা যুক্তিগ্রাহ্যতা আছে, তার কতটা গ্রহণযোগ্যতা আছে? কারণ বেশিরভাগ যে বিপ্লবী বিধায়করা বিস্ফোরক হয়ে দল ছেড়েছে, তাদের প্রত্যেকের মুখের বুলি শোনা গেল যে দলের শুদ্ধিকরণ দরকার, কারণ দল প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, দল দুর্নীতিগ্রস্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তারা মানতে রাজি নয়। তো সেই জায়গা থেকে আমার প্রথম প্রশ্ন, আপনি কি সৎ? আপনারা কি সৎ? কারণ আপনি যদি সৎ হতেন বা আপনার মধ্যে যদি সততা থাকতো, তাহলে যে রাজনৈতিক দলটা আপনাকে বিশ্বাস করে টিকিট দিয়েছিল, যে রাজনৈতিক দলের কর্মীরা দিনরাত এক করে আপনাকে জিতিয়েছে, যে রাজনৈতিক দলের 71 ঊর্ধ্ব নেত্রী আপনার হয়ে, আপনাদের হয়ে মাসের পর মাস এই তপ্ত গরমে ক্যাম্পেনিং করেছে, যে রাজনৈতিক দলকে মানুষ বিশ্বাস করে আপনাকে জিতিয়েছে, সেই রাজনৈতিক দলের নেত্রীর বুকে ছুরি মেরে সেই রাজনৈতিক দলের সঙ্গে বেইমানি করে একজন সাসপেন্ড হওয়া চরিত্রহীন ক্যারেক্টারলেস ব্যক্তির ছত্রছায়ায় কি আপনি আপনার নাম লেখাতে পারতেন? পয়েন্ট নাম্বার 2, আপনি যদি সৎ হতেন, আপনি যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না হতেন, যে অভিযোগটা করছেন দলের বিরুদ্ধে দল দুর্নীতিগ্রস্ত, তাহলে আপনি এই জেতার পরে নিউট্রাল থাকতে পারতেন। বা নিদেন পক্ষে যদি আপনার দলের বিরুদ্ধে এত ক্ষোভ জন্মে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত ক্ষোভ জন্মে থাকে, তাহলে আপনি বসে যেতে পারতেন। কিন্তু তা না করে সিআইডি আপনার বাড়ি প্রেমপত্র পৌঁছে দেওয়ার পরে যে নাম্বারে যোগাযোগ করতে বলল, সেই ঋতব্রত নাম্বারে যোগাযোগ করে আপনি ভারতীয় জনতা পার্টির বি টিম, হ্যাঁ আপনি খুব ভালোভাবে জানেন এটা ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে কাজ করছে, সেই ভারতীয় জনতা পার্টির বি টিম ঋতব্রত কোম্পানিতে নাম লেখালেন। তাহলে তা থেকে তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই দুর্নীতিগ্রস্ত। কারণ আপনি যদি দুর্নীতিগ্রস্ত না হতেন, তাহলে সিআইডিকে দেখে কেন আপনি ভয় পেলেন? বা সিআইডি যে সমস্ত সাজেশন আপনাকে দিয়ে এসেছিল, সেই সমস্ত সাজেশনে কেন রাজি হলেন? পয়েন্ট নাম্বার 3, অভিষেক নেতৃত্ব মানতে রাজি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আমরা মানতে রাজি নয়, যেটা বলছে একটা বড় অংশের বিধায়করা। জানি না আপনাদের মনে পড়বে কিনা, ঠিক এই একই কথা বলে, ঠিক এই একই অভিযোগ তুলে দল ছেড়েছিল শুভেন্দু অধিকারী। আর আজকের এই যে বিদ্রোহী নেতৃত্ব, অর্থাৎ এই যে বিদ্রোহী যে বিধায়করা রয়েছে, তাদেরও সেই মুখে একই বাণী। অর্থাৎ ক্রোনোলজি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট, এই বিধায়করা সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া তাল সুর ছন্দে নাচছে। কারণ মাত্র 3 মাস আগে পর্যন্ত এই বিধায়করাই তাদের পার্টি অফিস, তাদের কার্যালয়ের এক অংশে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখেছিলেন, তেমন অন্য অংশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে
আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাণ্ডারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি স্লোগান দিয়েছিল। এই বিধায়কদের একটা বড় অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা ফটো কোনোভাবে তুলতে পারলে, একটা ছবি কোনোভাবে জোগাড় করতে পারলে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেড়ে সেনাপতির সঙ্গে আছি স্ট্যাটাস দিয়েছিল। এমনকি এই যে বিধায়করা যারা আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে রাজি নয়, সেই কারণে তৃণমূল কংগ্রেস ছাড়ছি বলছে, তাদের একটা বড় অংশ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাধান্যতায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাজেশনে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ায় বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছিল, যার মধ্যে কাজল শেখ, রেয়াত হোসেন, বর্ণালী ধারা, তাপস মাইতি, সুরজিৎ মিত্র, তৌসিফ রহমান, হ্যাঁ আরো নামের তালিকা অনেক দীর্ঘ রয়েছে। কিন্তু আজকের তারা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে রাজি নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের অজুহাত দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো শুভেন্দু অধিকারীর পোশাক ঘোড়ার দলে নাম লিখিয়ে ভারতীয় জনতা পার্টির বি টিম হচ্ছে। লজ্জা লাগে এই দুমুখ বিধায়কদের দেখে। কিন্তু ওনারা বুঝে উঠতে পারছেন না যে আসলে শুভেন্দু অধিকারী এই ক্ষমতা লোভী, চেয়ার লোভী এবং চরিত্রহীন ক্যারেক্টারলেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিকে ব্যবহার করে আসলে ওনাদের মগজ ধোলাই দিয়ে ওনাদের ভবিষ্যৎ নষ্ট করে এই পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক গেম খেলতে চাইছে। জানি ওনারা তা এখন বুঝবে না, কেউ বোঝাতে গেলেও ওনারা তা মানবে না, কারণ ওনারা এখন ঘরে রয়েছে। যেদিন ওনাদের ঘোর কাটবে সেদিন ওনারা বুঝতে পারবে আসলে ওনারা কোন চালে পা দিয়ে কি ভুলটা করেছে। জানি না সেদিন ফেরার রাস্তা খোলা থাকবে কিনা, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টি, বিজেপি, শুভেন্দু অধিকারী যে এজেন্ডাটা সাকসেস করার জন্য পশ্চিমবাংলা এই ঋতব্রত কোম্পানিকে দিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙানোর খেলা খেলছে, তাতে তারা সাকসেস হবে। ঠিক যে সাকসেসটা তারা পেয়েছিল মহারাষ্ট্রেও দুটো রাজনৈতিক দলের জন্ম দিয়েছিল, শিবসেনা ভাঙিয়ে একনাথ শিন্দে শিবসেনা এবং অজিত পাওয়ার এনসিপি, শরদ পাওয়ার এনসিপি ভাঙিয়ে অজিত পাওয়ার এনসিপি। পরবর্তীতে আপনারা দেখেছেন কি হাল হয়েছে, একনাথ শিন্দেকে লাথি মেরে বার করে দিয়েছে এবং অজিত পাওয়ারকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। এবং পরবর্তী লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে এই দুটো রাজনৈতিক দল শিবসেনা একনাথ শিন্দে এবং অজিত পাওয়ার এনসিপি মহারাষ্ট্রে ধরাশায়ী হয়ে গিয়েছিল। পরবর্তী বিধানসভা নির্বাচনে কোনোভাবে ভারতীয় জনতা পার্টির ভোট চুরি ও নির্বাচন কমিশনের সহযোগিতায় তারা এই বর্তমান ভারতীয় জনতা পার্টির যে মহারাষ্ট্র সরকার চলছে তা হচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যে সরকারের মধ্যে জুড়ে রয়েছে। লিখে রাখুন আগামী দিনে অর্থাৎ আগামী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে এই দুজনকে ঠিক ওই বিহারের নীতিশ কুমারের মতো লাথি মেরে বার করে দেবে। হ্যাঁ, আর সেই হাল হবে এই পশ্চিমবাংলায়। বর্তমানে যারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করে নিজেদের বিপ্লবী দেখিয়ে ঋতব্রত কোম্পানিতে নাম লিখিয়েছে। কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখে ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসের সিম্বল ঘাসফুল দেখে ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ভোট দিয়েছে, কেউ শিউলি শাহ, জাভেদ খানকে দেখে নয়। এখনো তো সেই কি নাম, সেই যারা দুর্নীতির মধ্যে গ্রস্ত ছিল তাদের নিয়ে কিন্তু তারা এখনো রাজনীতি করছে। আমার কোনো দাগ নেই, আমি মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করেছি, সেই হিসাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করব। হ্যাঁ সত্যি জাভেদ খান, আপনার কোনো দাগ নেই, কোনো কলঙ্ক নেই, আপনি একবারে ধোয়া তুলসী পাতা। আমি আর আপনাকে আপনি বলবো না, জাভেদ খানই বলবো, কারণ আপনার এই মুখোশ আর মুখের পার্থক্যটা দেখে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন। এই যে তিলজলা তপসিয়ায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছিল, বুলডোজার চলছিল, সেখানে কটা বিল্ডিং কার ছিল? আপনার ছেলের কটা বিল্ডিং ছিল? আপনার ছেলের কটা কনস্ট্রাকশন হচ্ছে একটু বলবেন এই তিলজলা তপসিয়া পিকনিক গার্ডেন এলাকাতে? আপনার বাবা কোন তিজোরির সম্পদ আপনাকে দিয়ে গিয়েছে, আর আপনি গত 15 বছরে কি ব্যবসা করে কত খাজানা জমিয়েছেন যে আপনার ছেলে একসঙ্গে 5-7খানা প্রমোটিং ডেভেলপারের কাজ একসঙ্গে চালাতে পারে সমানভাবে? একসঙ্গে আপনার ছেলে 5-7খানা প্রমোটিং করছে, 5-7খানা বিল্ডিং নির্মাণ করছেন। আপনি বলছেন আপনি সৎ, আপনার বাবা আপনাকে তিজোরির সম্পদ দিয়ে গিয়েছে, তিজোরির খাজানা রেখে গিয়েছে, যা আপনি বাড়িয়ে আপনার ছেলের হাতে তুলে দিয়েছেন। বড় বড় কথা। আচ্ছা, সুভাষগ্রাম কাটাখাল যেটা ওই চাম্পাহাটি বাইপাস, সেখানে 40 বিঘা সম্পত্তি বেনামে কে কিনেছে একটু আমাকে বলবেন? আমি খুব শীঘ্রই সেখানে যাব, সেই পাঁচিল দেওয়া সম্পত্তির ফটো তুলে সেই পাঁচিল দেওয়া 40 বিঘা জায়গার ভিডিও করে আমি পাবলিককে বলবো তা দখল করতে। হ্যাঁ, সেদিন জানতে পারবো কে কার নামে কোথায় কত সম্পত্তি কিনেছে, কে কতটা সৎসততার প্রতীক, কে গত 15 বছরে কত সৎভাবে রাজনীতি করেছে। বড় বড় কথা বলছেন, বড় বড় লেকচার দিচ্ছেন। যেই তিলজলা তপসিয়াতে বুলডোজার চলা শুরু হয়েছে আর নিজের ছেলের করা অবৈধ নির্মাণগুলো ভাঙা হচ্ছে, তখন নিজের পিঠ বাঁচাতে শুভেন্দু অধিকারীর কাছে আত্মসমর্পণ করেছেন। নেত্রীর মানার পরেও, নেত্রী যখন বলেছিল রেড রোডে নামাজ পড়তে যখন দেয়া হয়নি, তখন নিজের এলাকায় যে যার মসজিদে নামাজ পড়ো, একবারের জায়গা 3বার পড়ো, কিন্তু ভারতীয় জনতা পার্টির এজেন্ডায় পা দিও না, শুভেন্দু অধিকারী বা সরকারের পা দিও না। তাহলে তারপরে কেন আপনি তিলজলা তপসিয়ার মুসলমানদের ভুল বুঝিয়ে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে গিয়েছিলেন নামাজ পড়তে, কাকে খুশি করতে, কার মন রাখতে? বড় বড় কথা বলছেন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ওপরে যে সরকার ক্ষমতায় আসার পরে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের ওপর একের পর এক বিধিনিষেধ আনছে, তারপরে আপনি সেই সরকারকে খুশি করতে, সেই মুখ্যমন্ত্রীকে খুশি করতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনার দলবল নিয়ে গিয়ে নামাজ পড়তে গিয়েছেন। আজকের বড় বড় কথা বলছেন, স্বচ্ছতা দেখাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন। লজ্জা করে না এত বড় বড় কথা বলার আগে? কেবলমাত্র নিজের ছেলেকে বাঁচাতে, নিজের ছেলের কনস্ট্রাকশন ব্যবসা বাঁচাতে আজকের আপনি ভারতীয় জনতা পার্টি ও শুভেন্দু অধিকারীর কাছে নিচের পিঠে সিদ্ধান্তটা বিক্রি করে দিয়েছেন ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নামক মুখোশের আড়ালে। আর পশ্চিমবঙ্গের জনগণের কাছে, পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের সামনে নিজেকে বড় সৎ প্রমাণ করছেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, আপনাকে বলছি, ক্ষমতায় আসার পরে যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বিপ্লব দেখিয়ে আপনি তিলজলা তপসিয়া পিকনিক গার্ডেনে বুলডোজার পাঠিয়েছিলেন, হঠাৎ কেন তা বন্ধ হয়ে গেল? হঠাৎ কেন সেই সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা বন্ধ হলো? কোন ইঙ্গিতে, কোন চুক্তিতে, কোন ইশারাতে, কার দলে যোগদান করাতে, কার পিঠে সিদ্ধারা বিক্রি করাতে একটু বলবেন? জানি আর আগামী দিনে তিলজলা তপসিয়া পিকনিক গার্ডেনের কোনো অবৈধ নির্মাণের জন্য বুলডোজার যাবে না। জানি আগামী দিনে এই ভুয়ো সই কেলেঙ্কারি নিয়ে কোনো বিধায়কের বাড়ি, তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়কের বাড়িতে আর সিআইডি যাবে না, চন্দ্রনাথ সিনহার বাড়িতে আর ইডি রেড করবে না, বা শুভেন্দুবাবু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে জিব্বার করে আর ভ্যাংচাবে না। কারণ সব মুরগি এখন তার খাঁচাতে আত্মসমর্পণ করছে। আর সেই কারণে বলছি, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসই থাকবে। আজকের যারা বিরোধী দল হিসাবে নিজেদেরকে জাহির করলো, বিরোধী দলনেতা হিসাবে নিজেদেরকে আসনে বসালো, তারা তো আসলে ভারতীয় জনতা পার্টির বি টিম, শুভেন্দু অধিকারীর বি টিম। তারা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রতিবাদ করবে, জনগণের হয়ে আওয়াজ তুলবে না, জনগণের হয়ে আওয়াজ তুলবে, জনগণের হয়ে কথা বলবে এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেই 20-22 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আর সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল। যতই বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের জন্ম হোক না কেন, বিরোধী দলনেতার জন্ম হোক না কেন, পশ্চিমবাংলা বিধানসভায় যেমন বিরোধী দল হিসাবে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে যে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমা পেয়েছে, সেই তৃণমূল কংগ্রেসই আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভায় জনগণের আওয়াজ তুলে জনগণের জন্য বিরোধী দল হিসাবে কাজ করবে। আর শেষে কেবল পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান বিধায়কদের উদ্দেশ্যে, যারা এই ঋতব্রত কোম্পানিতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বি টিমে যোগদান করেছেন, আপনাদের দেখে আমার সেদিন সন্দেহ হয়েছিল, যেদিন এই ফ্যাসিবাদী সরকার, এই সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় আসার পরে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতির ওপরে একের পর এক বিধিনিষেধ আনছিল, একের পর এক ফরমান জারি করছিল, তখন আপনারা মুখে কুলুপ এঁটে বসেছিলেন। হ্যাঁ, সেদিন সন্দেহ হয়েছিল কোথাও একটা বড় খেলা চলছে, কোথাও একটা বড় গেম চলছে। না হলে সংখ্যালঘু মুসলমান বিধায়করা যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছে, তারা কেন আজকের প্রতিবাদ না করে চুপ করে বসে আছে? আজকের তা জনগণ দেখলো, আজকের তা পাবলিক বুঝে গেল। আর সেই জায়গা থেকে দিনের আলোর মতো পশ্চিমবাংলার জনগণের কাছে পরিষ্কার ও স্পষ্ট হয়ে গেল, কেবলমাত্র মির্জাফর হুমায়ুনের মধ্যে নয়, কেবলমাত্র হুমায়ুন মির্জাফর নয়, পশ্চিমবাংলায় অনেক সংখ্যালঘু মুসলমানের মধ্যে মির্জাফর বেঁচে আছে। যেমন পশ্চিমবাংলার হিন্দুদের মধ্যে আজও উমিচাঁদ, জগৎ শেঠদের মতো বেঈমানরা বেঁচে আছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।